নির্দ্বিধায় হত্যা করে নদীতে ফেলে দেওয়া, এই জিনিসগুলো বন্ধ হবে না যতক্ষণ না সত্যগুলো সামনে আসছে। আপনার কথা সূত্র ধরে যদি জানতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, তাদের ক্যাপাবিলিটি বা ক্ষমতা কি যথেষ্ট কিনা, এবং এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচারের জন্য এটা কি আপনার কাছে কি স্বচ্ছ মনে হয় কিনা? মানে আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার যে দোসররা অনেকেই রয়ে গেছে, তো তাদের এই বিচারিক ক্ষমতাটা আসলে কি যথেষ্ট কিনা, সেটা প্রত্যেকটা পরিবারের আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা এখানে। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথম একটাই দাবি, নতুন বাংলাদেশে বিচার চাই, জানতে চাই আসলে আমাদের ভাইদের কি হয়েছে। তো সেইখান থেকে মামলা করার বা বিচারিক প্রক্রিয়া যাওয়ার একটাই জায়গা, সেটা আইসিটি ট্রাইব্যুনাল। এখন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আন্ডারে গুমকে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে নতুনভাবে সেখানে এই আইনের মধ্যে সংযোজিত করা হয়েছে। তো সেইখান থেকে আমাদের মনে হয় যে ইনভেস্টিগেশনগুলা প্রপার করার জন্য আসলে কি ট্রাইব্যুনালের টিমকে ক্যাপেবল করা হয়েছে কিনা। অবশ্যই আমরা জানি যে তারা যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ইস্যু যেগুলো গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ড, সবগুলাকেই তারা প্রায়োরিটিস দিয়ে দেখছেন। কিন্তু এই যে প্রত্যেকটা হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞগুলো ইনভেস্টিগেশন করাগুলা কিন্তু অনেক, মানে আমার মনে হয় যে খুব সহজ ব্যাপার না। সেই ইনভেস্টিগেশন করে তথ্যগুলো এনে দেওয়া বা আমাদের যেই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করেছি সেইগুলোর তথ্যের ভিত্তিতে তাদেরকে যে একটা জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে হবে, সেই জায়গাতে যদি তাদের যদি আরও অনেক বেশি সাপোর্ট দরকার হয়, ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় প্রধান দায়িত্ব আমার মনে হয় সেই সাপোর্টটা এনশিওর করা। কারণ আমরা যদি এই বাংলাদেশ, যেটা বলছেন যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ যদি চিন্তা করি, সেখানে যাওয়ার মানে সেইখানে যদি আমরা নিজেদেরকে দেখতে চাই, প্রথম ও প্রধান দায়িত্ব এই হত্যাযজ্ঞগুলোর বিচার নিশ্চিত করা। সেটি নিয়ে কি আপনারা কাজ করছেন কিনা এখন? কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা এত বাধার সম্মুখীন হবার পরেও আপনারা সোচ্চার ছিলেন। 5ই আগস্টের পরে আপনাদের আসলে এ ব্যাপারে আপনারা কতটুকু আপনাদের অগ্রগতি হয়েছে বা এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? 5ই আগস্টের পরের থেকে একদিনও আসলে আমরা মনে হয় না কোনো দিন আমরা যে বসেছিলাম বা কোনো কার্যক্রম ছিল না। মায়ের ডাকের প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলি, সেটাকে বললাম না, আমাদের ভিতরের আতঙ্কটা বা ভয়টা, ভয়ঙ্কর রকমের যেই একটা ট্রমা, সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং ওইটার জন্য আমরা প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করা, গুম কমিশন যেটা ফর্ম করা হয়েছে, মায়ের ডাকের পক্ষ থেকে কিন্তু অনেক কেস সেখানে দেয়া হয়েছে। যেমন ভিকটিমরা অনেকেই সাপোর্টটা নাই যে তারা আবেদনটা অ্যাটলিস্ট রেডি করে দিবে, যা জানে সেই তথ্যগুলো, যত তথ্য সব দেয়া, সেই ক্ষেত্রে এই সাপোর্টটা আমরা দিচ্ছি মায়ের ডাক থেকে। আর এর মধ্যে যত ক্যাম্পেইন করা লাগে, যেমন একটা এক্সিবিশন করেছি আমরা, আমাদের একজন ফটোগ্রাফার আছেন জোহান, উনার এই গুম নিয়ে বাংলাদেশে কখনো হয়নি, জাতীয় জাদুঘরে বিগত অগস্ট পুরো মাস ধরে। তো এখানে কিছু সেশন ছিল যেখানে ডিসকাশন করা হতো যে বিচার কীভাবে হবে বা আমরা এর পরবর্তী পদক্ষেপ কী থাকবে, বা গুম নিয়ে, খুন নিয়ে পরবর্তীতে আমরা নিজেদেরকে কোন জায়গায় দেখতে চাই। আর এই যে সিক্রেট ডিটেনশন সেলগুলো যেখানে মানুষজনকে রাখা হয়েছে, আর যেই বাহিনী কর্তৃক এই মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে, তাদেরও কর্মপরিধি বা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং একটা সিস্টেম আছে তাদের। তো সেইটার দায়িত্বগুলো আসলে স্পেসিফিক্যালি সংজ্ঞায়িত করা দরকার। কারণ হচ্ছে আপনি এখতিয়ারের বাইরে গিয়ে যে পাওয়ার প্র্যাকটিসটা করতেছে, সেই প্র্যাকটিসটা যদি চলমান থাকে, তাহলে কিন্তু বিগত 1.5 যুগেরও যেই গুম, খুন আর মানুষকে অবৈধভাবে ধরে নিয়ে যাওয়া, টর্চার করা, তাদেরকে নির্দ্বিধায় হত্যা করে নদীতে ফেলে দেওয়া, এই জিনিসগুলো বন্ধ হবে না যতক্ষণ না সত্যগুলো সামনে আসছে। এবং এই রকমের যেই প্রক্রিয়া, যেটা এই সিক্রেট ডিটেনশন সেলগুলো, এগুলো যতক্ষণ ধ্বংস করা না হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ভিতরে ওই ভয়টা থেকেই যাচ্ছে যে এই প্রক্রিয়াটা আবার পুনরাবৃত্তি না হোক। সেই ভয়টা থেকে আসলে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এই জন্য আমাদের দাবি চলমান আছে এখনও। এবং যতক্ষণ পর্যন্ত একজন মানুষেরও তথ্য বাকি থাকবে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে।